ছেলে আমাকে নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করল ক্যাপশন দিয়ে উইথ মাই বেটার হাফ, আর সবাই লাইক কমেন্ট করতে লাগল। আজ আমার জন্মদিন। ছেলে কেক কিনে এনেছে। একসাথে কেক কাটলাম। সে অনেক ছবি তুলল আমাদের দুজনের। আমি ভাবলাম পরিবারের সাথে শেয়ার করবে। কিছুক্ষণ পরে তার ফোন বাজতে লাগল। দেখি সবাই তাকে কল করছে। সে আমাকে ফোন দেখাল। ফেসবুকে আমাদের ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে হ্যাপি বার্থডে টু মাই বেটার হাফ, লাভ বার্থডে বেটার হাফ। ছবিতে আমরা দুজনে কেক কাটছি, দেখতে দম্পতির মতো লাগছে। কমেন্টে সবাই লিখছে কি বিউটিফুল কাপল, হ্যাপি বার্থডে ভ্যাভিগ। তার বন্ধুরা কল করে জিজ্ঞেস করছে, ভাই কবে বিয়ে হলো? কিছু বলিসনি তো? আমি বললাম এই পোস্ট ডিলিট কর। সে বলল, কেন মা? সবাই কত সুন্দর কমেন্ট করেছে। আমি বললাম লোকে ভুল বুঝবে। সে আমার হাত ধরে বলল, আমি চাই লোকে এভাবেই ভাবুক। মা, আমি তোমাকে সত্যিই আমার বেটার হাফ মনে করি। তুমি আমাকে বিয়ে করো। ফোনে নোটিফিকেশন আসতেই থাক। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম পূর্ণিমা সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রুদ্র সেন, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, আরাধ্য আর রিমি। আরাধ্য ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিমি ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজ আমার জন্মদিন ছিল, আর আরাধ্য আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। সকাল থেকেই সে কেমন যেন অন্যরকম আচরণ করছিল। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি আদর করছিল, আমার পছন্দের সব খাবার বানিয়ে দিয়েছিল। দুপুরে একটা বড় কেক নিয়ে এলো, যেটায় লেখা ছিল হ্যাপি বার্থডে টু দ্য মোস্ট বিউটিফুল ওম্যান গিভ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এত বড় কেক কেন? আরাধ্য মুচকি হেসে বলল, মা, আমি প্রমিস করেছিলাম চাপ দিব না। কিন্তু আমি আমার ভালোবাসা ছেড়ে দেওয়ার প্রমিস করিনি গিয়ে। এই সময় হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের বাড়িতে পুলিশ এসে হাজির হল। একজন ইন্সপেক্টর বলল, আরাধ্য সেনের সাথে দেখা করতে চাই। আরাধ্য বেরিয়ে এলো। জি, আমি আরাধ্য। আপনাকে আমাদের সাথে আসতে হবে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে গি। আমি চমকে গেলাম। কি অভিযোগ? ইন্সপেক্টর বলল, সাইবার ক্রাইমের অভিযোগ। আপনার ছেলে কারো সাথে অনলাইনে অনুপযুক্ত কথাবার্তা বলেছে গি। আরাধ্য বলল, এটা কি ধরনের অভিযোগ? আমি তো কিছু করিনি গি। সেটা আমরা তদন্ত করে দেখব। এখন আমাদের সাথে চলুন গো। আরাধ্যকে নিয়ে পুলিশ চলে গেল। আমি আর রুদ্র খুব চিন্তিত হয়ে পড়লাম। রুদ্র বলল, এটা কি হল? আরাধ্য তো এমন কিছু করার ছেলে নয় গি। আমি কিছু বুঝতে পারছিলাম না। সন্ধ্যায় আরাধ্য ফিরে এলো। সে খুব বিপর্যস্ত দেখাচ্ছিল। রুদ্র জিজ্ঞেস করল, কি হয়েছিল? আরাধ্য বলল, বাবা, একটা মেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। সে দাবি করেছে আমি তাকে ফেসবুকে অনুপযুক্ত মেসেজ পাঠিয়েছি। সত্যি? না বাবা, আমি এমন কিছু করিনি। কিন্তু সে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারেনি গিয়ে। তাহলে তোকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, কিন্তু সে বলেছে এই কেসটা চলমান থাকবে গি। আমি আরাধ্যর কথা শুনে একটু সন্দেহ হল। কিন্তু আমি কিছু বললাম না। রাতে আরাধ্য আমার রুমে এলো। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। কি হয়েছে? আরাধ্য দরজা বন্ধ করে আমার কাছে এসে বসল। মা, আমি তোমার কাছে সত্যি কথা বলি। আজকে যে মেয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, আমি তার সাথে সত্যিই কথা বলেছিলাম গো। আমি চমকে গেলাম। কিরকম কথা? আমি তাকে তোমার ছবি দেখিয়েছিলাম। বলেছিলাম যে এই নারী আমার আদর্শ নারী। আমি এরকম কাউকে বিয়ে করতে চাই। তারপর সে জিজ্ঞেস করল, এই নারীকে? আমি বলেছিলাম এটা আমার মা। সে প্রথমে বিশ্বাস করেনি। তারপর আমি তাকে বুঝিয়ে বলেছিলাম যে আমি আমার মাকে ভালোবাসি। আমার মাথা ঘুরে গেল। আরাধ্য, তুই কি করেছিস? মা, আমি কোনো ভুল কিছু বলিনি। আমি শুধু আমার মনের কথা বলেছিলাম গে। তারপর সে কেন অভিযোগ করল? সে বল যে আমার মানসিক সমস্যা আছে। আর সে পুলিশে অভিযোগ করবে যে আমি তার সাথে অনুপযুক্ত কথা বলেছি।
আমি বুঝতে পারলাম আরাধ্য একটা বড় ভুল করেছে। আরাধ্য, তুই কেন এমন কিছু বললি? মা, আমি চাইছিলাম কেউ আমাকে বুঝুক। আমি চাইছিলাম কেউ আমাকে বলুক যে আমার এই ফিলিংস স্বাভাবিক গো। কিন্তু তুই তো বলেছিলি আর এসব নিয়ে কথা বলবি না গে। আরাধ্য আমার হাত ধরল। মা, আমি তোমার সাথে এসব নিয়ে কথা বলি না। কিন্তু আমার মনের কষ্ট তো কোথাও না কোথাও বের করতে হবে গে। আমি বুঝতে পারলাম আরাধ্য কত কষ্ট পাচ্ছে। মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি এখন একটা মেডিকেল টেস্ট করাতে চাই। কিরকম টেস্ট? আমি জানতে চাই আমার এই ফিলিংস কি কোনো মানসিক সমস্যার কারণে। যদি তাই হয় আমি চিকিৎসা নেব গো। আমি অবাক হলাম। তুই সত্যিই এটা চাস? হ্যাঁ মা। আমি নিশ্চিত হতে চাই যে আমি ঠিক আছি নাকি আমার সাহায্য দরকার। পরদিন আমরা একটা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে গেলাম। ডাক্তার আরাধ্যর সাথে দীর্ঘ কথা বললেন। ডাক্তার আমাকে আলাদাভাবে ডেকে বললেন, আপনার ছেলের মধ্যে অয়েডিপাস কমপ্লেক্স এর লক্ষণ আছে। এটা একটা মানসিক অবস্থা যেখানে একটা ছেলে তার মায়ের প্রতি রোমান্টিক আকর্ষণ অনুভব করে কি। আমি জিজ্ঞেস করলাম, এটা কি সারানো যায়? হ্যাঁ, সাইকোথেরাপি আর কাউন্সেলিংয়ের মাধ্যমে এটা সারানো সম্ভব। কিন্তু রোগী সহযোগিতা করতে হবে গু। আমি আরাধ্যকে ডাক্তারের কথা বললাম। আরাধ্য বলল, মা, আমি চিকিৎসা নেব। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি। আমার এই ফিলিংস যদি একটা মানসিক সমস্যা হয় তাহলে আমি সেটা সারাতে চাই। কিন্তু যদি এটা সত্যিকারের ভালোবাসা হয় তাহলে আমি এটা ছাড়তে পারব না গি। পরের কয়েক মাস আরাধ্য নিয়মিত ডাক্তারের কাছে যেতে লাগল। ধীরে ধীরে তার আচরণে পরিবর্তন আসতে লাগল। একদিন ডাক্তার আমাকে বললেন, আপনার ছেলের অনেক উন্নতি হয়েছে। কিন্তু একটা সমস্যা আছে গি। কি সমস্যা? সে এখনও আপনাকে ছেড়ে যেতে চায় না। সে বলেছে সে অন্য কোথাও একা থাকতে পারবে না গি। আমি ভাবলাম এটা হয়তো স্বাভাবিক। অনেক ছেলেই মায়ের কাছে থাকতে চায়। কিন্তু একদিন রাতে আমি একটা অদ্ভুত ঘটনা দেখলাম। আমি আরাধ্যর রুমের পাশ দিয়ে যাওয়ার সময় শুনলাম সে কারো সাথে ফোনে কথা বলছে। আমি জানি এটা কঠিন। কিন্তু আমি আমার মাকে ছেড়ে যেতে পারি না। সে আমার জীবনের সব কিছু। হ্যাঁ, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু আমার ভালোবাসার কোনো পরিবর্তন হচ্ছে না গি। আমি বুঝতে পারলাম আরাধ্য এখনও আমাকে সেইভাবেই ভালোবাসে। পরদিন আমি আরাধ্যকে জিজ্ঞেস করলাম, তুই কার সাথে ফোনে কথা বলছিলি? আরাধ্য একটু লজ্জা পেয়ে বলল, মা, আমি অনলাইনে একটা সাপোর্ট গ্রুপ খুঁজে পেয়েছি। সেখানে আমার মতো সমস্যায় থাকা অন্যরাও আছে গি। কিরকম সাপোর্ট গ্রুপ? মা, এখানে এমন মানুষরা আছে যারা তাদের পরিবারের কারো প্রতি এরকম ফিলিংস আছে। তারা একে অপরকে সাহায্য করে গি। আমি চিন্তিত হয়ে গেলাম। আরাধ্য, তুই এসব গ্রুপের সাথে জড়িয়ে পড়িস না গি। কেন মা? তারা আমাকে বুঝতে সাহায্য করছে গি। তারা হয়তো তোকে ভুল পথে নিয়ে যাবে গু। আরাধ্য বলল, মা, তারা আমাকে বলেছে যে আমার মতো ফিলিংস অস্বাভাবিক কিছু না। পৃথিবীতে অনেক মানুষের এরকম ফিলিংস আছে গি। আমি বুঝতে পারলাম এই গ্রুপ আরাধ্যর সমস্যা আরও বাড়াচ্ছে। আমি ডাক্তারকে এই বিষয়ে জানালাম। ডাক্তার বললেন, এটা একটা সমস্যা। এই ধরনের অনলাইন গ্রুপ রোগীর সমস্যা সমাধানের বদলে আরও জটিল করে তোলে গু। ডাক্তার আরাধ্যকে বললেন এই গ্রুপ ছেড়ে দিতে। কিন্তু আরাধ্য রাজি হল না। ডাক্তার, আমি সেখান থেকে অনেক সাহায্য পাচ্ছি। আমি বুঝতে পারছি যে আমি একা নই। ডাক্তার বললেন, আপনি একা নন সেটা ঠিক। কিন্তু সেটার মানে এই না যে এই সমস্যাটা স্বাভাবিক। কিন্তু আরাধ্য ডাক্তারের কথা শুনল না। কয়েক সপ্তাহ পর একদিন আরাধ্য আমার কাছে এলো। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি গু। কি সিদ্ধান্ত? আমি আমার চিকিৎসা বন্ধ করে দেব। আমি মনে করি আমার কোনো সমস্যা নেই গি। আমি চমকে গেলাম। কেন? কারণ আমি বুঝতে পেরেছি যে ভালোবাসা কোনো রোগ নয়। আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্য। এটা কোনো মানসিক সমস্যা নয় গি। আরাধ্য, তুই ডাক্তারের কথা শোনো। মা, আমি আর ডাক্তারের কাছে যাব না। আমি আমার মতো করে জীবন যাপন করব। আমি বুঝতে পারলাম পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে। এর কয়েকদিন পর একটা রাতে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি ঘুমের মধ্যে অনুভব করলাম কেউ আমার রুমে ঢুকেছে। চোখ খুলে দেখি আরাধ্য আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আরাধ্য, কি হয়েছে? আরাধ্য কিছু বলল না। সে আমার বিছানায় বসে পড়ল। মা, আমি আর পারছি না গি।
কি পারছিস না? আমি আর এই অভিনয় করতে পারছি না। আমি তোমার কাছে আছি, কিন্তু তোমাকে পেতে পারছি না গি। আমি বুঝতে পারলাম আরাধ্যর মানসিক অবস্থা আরও খারাপ হয়ে গেছে। আরাধ্য, তুই তোর রুমে যা। আমরা কাল কথা বলবো। না মা, আমি আজ রাতেই সব কিছু পরিষ্কার করতে চাই। আরাধ্য আমার হাত ধরল। মা, আমি তোমাকে প্রশ্ন করি, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি। না মা, আমি জিজ্ঞেস করছি তুমি কি আমাকে একজন পুরুষ হিসেবে ভালোবাসো? আমি নীরব রইলাম। মা, তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে আমরা কেন একসাথে থাকতে পারি না? আরাধ্য, তুই জানিস কেন? আরাধ্য আমার কাছে আরও কাছে এলো। মা, আমি তোমাকে বলি, আমি আমার সব বন্ধুদের সাথে কথা বলেছি। তারা সবাই বলেছে যে এটা স্বাভাবিক। পৃথিবীতে অনেক মানুষই এরকম সম্পর্কে থাকে গি। আরাধ্য, তোর বন্ধুরা ভুল কথা বলছে গু। মা, তারা ভুল বলছে না। আমি ইন্টারনেটে গবেষণা করেছি। আমি জেনেছি যে অনেক দেশে এরকম সম্পর্ক আইনি গিয়ে। আমি বুঝতে পারলাম আরাধ্য খুব গভীরভাবে এই বিষয় নিয়ে ভেবেছে। আরাধ্য, কিন্তু আমাদের সমাজে এটা মেনে নেওয়া হয় না গিয়ে। মা, আমরা সমাজের কাছে এটা প্রকাশ করব না। আমরা গোপনে থাকব। এটা কিভাবে সম্ভব? আরাধ্য আমার কাছ থেকে একটু দূরে সরে গিয়ে বলল, মা, আমি একটা পরিকল্পনা করেছি। আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোনো শহরে চলে যাব। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমি হতবাক হয়ে গেলাম। আর তোর বাবা? রিমি? তাদের আমরা বলবো যে তুমি আমার সাথে থাকতে চাও কারণ তোমার বয়স হয়েছে গি। আরাধ্য, এসব কখনো সম্ভব নয়। আরাধ্য হঠাৎ আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। মা, সব কিছুই সম্ভব যদি আমরা চাই। আমি তাকে ছাড়িয়ে দিতে চাইলাম, কিন্তু সে আমাকে আরও শক্ত করে ধরল। আরাধ্য, তুই কি করছিস? মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে চুমু দিতে চাই। আমি জোর করে তাকে ঠেলে দিলাম। আরাধ্য, তুই পাগল হয়ে গেছিস। আরাধ্য একটু পিছিয়ে গেল। তার চোখে জল এসে গেল। মা, আমি পাগল হয়ে গেছি। তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি গু। আমি বুঝতে পারলাম পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আরাধ্য, তুই এখনই তোর রুমে যা। আর কখনো এভাবে আমার রুমে আসিস না গি। আরাধ্য কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি আমাকে কত কষ্ট দিচ্ছ। আমি তোমার জন্য সব কিছু করতে পারি, কিন্তু তুমি আমাকে কিছুই দিতে চাও না গি। আরাধ্য, আমি তোর মা। আমি তোকে সব কিছু দিয়েছি। কিন্তু তুমি নিজেকে দাওনি গিয়ে। এই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। কিন্তু আমি দৃঢ় থাকলাম। আরাধ্য, তুই এখনই বের হয়ে যা। সেদিন রাতে রুদ্র আরাধ্যর সাথে দীর্ঘ কথা বলল। কিন্তু আরাধ্য তাকে কিছুই বলল না। এর কয়েকদিন পর একদিন সকালে আমি দেখলাম আরাধ্য তার ব্যাগ প্যাক করছে। তুই কোথায় যাচ্ছিস? আরাধ্য আমার দিকে না তাকিয়ে বলল, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি চমকে গেলাম। কেন? কারণ আমি এখানে থাকতে পারছি না গি। কোথায় যাবি? আমার বন্ধু রাহুলের সাথে থাকব। সে একটা ফ্ল্যাট নিয়েছে গু। আমি বুঝতে পারলাম আরাধ্য সত্যিই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরাধ্য, তোর বাবাকে কিছু বলেছিস? বলবো। আরাধ্য তার ব্যাগ নিয়ে নিচে নেমে এলো। রুদ্র তখন অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বাবা, আমি কয়েক দিনের জন্য বন্ধুর বাড়িতে থাকব। রুদ্র বলল, কেন? কোনো সমস্যা হয়েছে? না বাবা, শুধু একটু পরিবর্তন চাইছি। রুদ্র কিছু বুঝতে পারল না। সে বলল, ঠিক আছে, কিন্তু বেশি দিন থেকো না গি। আরাধ্য চলে যাওয়ার পর আমি খুব খারাপ লাগতে লাগল। যদিও তার আজ তুমি তো আমার সবচেয়ে প্রিয় মানুষ। তোমার জন্মদিনে এর চেয়ে কম কিছু হতে পারে? আমরা একসাথে কেক কাটলাম। আরাধ্য অনেক ছবি তুলল। আমি ভাবলাম সে হয়তো আমাদের পারিবারিক গ্রুপে শেয়ার করবে। কিন্তু কিছুক্ষণ পরেই তার ফোনে নোটিফিকেশনের শব্দ আসতে লাগল একের পর এক। কি হলো? এত কল আসছে কেন? আমি জিজ্ঞেস করলাম। আরাধ্য একটু লজ্জিত হাসি দিয়ে তার ফোনটা আমার দিকে এগিয়ে দিল। আমি দেখলাম সে ফেসবুকে আমাদের ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, টু হ্যাপি বার্থডে টু মাই বেটার হাফ, মাই ওয়ার্ল্ড রিভলভস অ্যারাউন্ড ইউ, লাভ বার্থডে বেটার হাফ মি এভরিথিং। ছবিগুলো দেখে আমার চোখ কপালে উঠে গেল। আমরা দুজনে যেভাবে কেক কাটছি, হাসছি, সেটা দেখে সত্যিই মনে হচ্ছে আমরা কোনো নতুন দম্পতি। আরাধ্যর বন্ধুরা কমেন্ট করছে, ওয়েও ব্রো, ফাইনালি।
She's gorgeous, beautiful couple. When's the wedding? Baby looks amazing. আমি চোখ কপালে তুলে বললাম, আরাধ্য, এই পোস্ট এখনই ডিলিট কর। আরাধ্য মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে বলল, কেন মা? দেখো তো সবাই কত সুন্দর কমেন্ট করেছে। তোমাকে কত সুন্দর লাগছে গি। লোকে ভুল বুঝবে আরাধ্য। আমি তোর মা, তুই আমার ছেলে। এভাবে পোস্ট করা উচিত না গি। আরাধ্য আমার হাত দুটো নরমভাবে ধরে টেনে নিজের কাছে এনে বলল, মা, প্রফেসর বলছিলেন যে মানুষের মনের গভীরে এমন কিছু আবেগ লুকিয়ে থাকে যেগুলো সে নিজেই জানে না। আর এই আবেগগুলো কখনো কখনো অস্বাভাবিক রূপ নেয়। তিনি বলছিলেন যে একজন পুরুষ তার জীবনের সবচেয়ে কাছের নারীর প্রতি রোমান্টিক ফিলিংস ডেভেলপ করতে পারে, এমনকি সেটা তার মা হলেও। আমার চোখ বড় হয়ে গেল। আরাধ্য, তুই কি বলছিস? মা, আমি সেই এক্সপেরিমেন্টের অংশ ছিলাম। প্রফেসর আমার মনের গভীরে যেটা লুকিয়ে ছিল সেটা বের করে এনেছেন। আর সেটা হল, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে না, একজন নারী হিসেবেও। আমি হতবাক হয়ে গেলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। এই সময় আরাধ্যর ফোনে আরও কল আসতে লাগল। মা, তুমি রাগ করো না। আমি এই পোস্ট ডিলিট করে দেব। কিন্তু আমি তোমার কাছে সৎ থাকতে চাই। আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে অনেক দিন ধরেই এভাবে দেখি গু। আমি তার ফোনটা হাতে নিয়ে দেখি যে মাত্র 15 মিনিটেই 150টার বেশি লাইক আর 50টা কমেন্ট এসেছে। সবাই মনে করছে আমি আরাধ্যর গার্লফ্রেন্ড। আমি কাপা কাপা হাতে পোস্টটা ডিলিট করলাম। কিন্তু ততক্ষণে অনেক মানুষ স্ক্রিনশট নিয়ে রেখেছে। আরাধ্য আমার কাঁধে হাত রেখে বলল, মা, তুমি চিন্তা করো না। আমি সব সামলে নেব। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি। আমি সত্যিই মনে করি তুমি আমার বেটার হাফ। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ গো। আরাধ্য, তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর মা। মা, আমি জানি এটা অস্বাভাবিক লাগছে। কিন্তু আমি তোমাকে একটা গল্প বলি। গত মাসে আমার এক বন্ধু রাহুল এমনই একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে গি। কিরকম? আরাধ্য আমার পাশে আরও কাছে এসে বসল। রাহুলের বয়স 30। তার মায়ের বয়স 50। তার বাবা 5 বছর আগে মারা গেছেন। রাহুল আর তার মা একসাথে থাকতেন। ধীরে ধীরে রাহুল তার মায়ের প্রতি রোমান্টিক ফিলিংস ডেভেলপ করেছে। আর সেই মাও তার ছেলেকে একজন পুরুষ হিসেবে দেখতে শুরু করেছেন গু। আমার গলা শুকিয়ে গেল। তারপর কি হল? তারা দুজনে একসাথে একটা সিদ্ধান্ত নিয়েছে। তারা একসাথে থাকবে, কিন্তু সমাজের চোখে তারা মা ছেলে। কিন্তু ঘরে তারা স্বামী স্ত্রীর মতো থাকবে গি। আমি চমকে উঠলাম। আরাধ্য, এসব কি বলছিস? মা, আমি বলছি না যে আমাদেরও এরকম করতে হবে। কিন্তু আমি তোমাকে বুঝাতে চাইছি যে মানুষের মনের গভীরে এরকম ফিলিংস থাকতে পারে গি। এই সময় বাইরে থেকে রুদ্রর গাড়ির শব্দ শুনতে পেলাম। আরাধ্য দ্রুত উঠে গিয়ে জানালা দিয়ে দেখল। মা, বাবা এসে গেছে। আমি তাকে কিছু বলবো না। তুমিও কিছু বলো না গি। রুদ্র ঘরে ঢুকেই দেখল আমরা দুজন সোফায় বসে আছি। টেবিলে কেকের টুকরো পড়ে আছে। কি ব্যাপার? পার্টি চলছে, রুদ্র খুশি মনে বলল। আরাধ্য বলল, হ্যাঁ বাবা, মায়ের জন্মদিন। আমি সারপ্রাইজ দিয়েছি গু। রুদ্র আমার গালে চুমু দিয়ে বলল, হ্যাপি বার্থডে। কেমন লাগছে? আমি জোর করে হাসি দিয়ে বললাম, ভালো। রুদ্র বলল, আরাধ্য, তুই ফটো তুলেছিস? আমার সাথেও কয়েকটা ফটো তুলবি। আরাধ্য একটু অস্বস্তিতে পড়ে বলল, বাবা, আমি ফটো তুলেছি গু। দেখি তো। রুদ্র আরাধ্যর ফোন চাইল। আরাধ্য আমার দিকে একটু চোখ দিয়ে ইশারা করে বলল, বাবা, আমি গ্যালারি থেকে ভালো ফটোগুলো সিলেক্ট করছি। পরে দেখাবো। রুদ্র কিছু সন্দেহ করল না। সে ফ্রেশ হতে গেল। আরাধ্য আমার কাছে এসে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি আজ রাতে তোমার রুমে আসব। আমাদের এই বিষয়ে আরও কথা বলা দরকার। আমি কাপা গলায় বললাম, না আরাধ্য, এসব নিয়ে আর কথা বলার দরকার নেই। মা, তুমি আমার কথা এড়িয়ে যেতে পারবে না। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। আর আমি জানি তুমিও আমাকে একটু আলাদাভাবে দেখো গু। আরাধ্য, তুই কি বলছিস? মা, গত কয়েক মাস ধরে আমি লক্ষ্য করেছি, তুমি আমার সাথে কথা বলার সময় তোমার চোখে একটা আলাদা মায়া থাকে। তুমি আমাকে খাওয়ানোর সময় তোমার হাতের স্পর্শ একটু বেশি নরম হয়। তুমি আমার জামাকাপড় গুছিয়ে দেওয়ার সময় একটু বেশি যত্ন করো।
আমি অস্বীকার করতে চাইলাম, কিন্তু কথা বেরোল না। কারণ আরাধ্য একদম সত্যি বলছিল। আসলে গত কিছুদিন ধরে আমি নিজেও একটু অদ্ভুত লাগছিল। আরাধ্যকে দেখলে আমার মনে এমন কিছু ভাবনা আসছিল যেগুলো একজন মায়ের আসা উচিত নয়। আমি ভাবছিলাম এগুলো হয়তো আমার বয়সের জন্য, আমার মধ্যবয়সী সংকট হয়তো। কিন্তু আজ আরাধ্য যা বলল তাতে মনে হচ্ছে আমার এই অনুভূতিগুলো হয়তো আসলেই কিছু। রুদ্র বাথরুম থেকে বেরিয়ে এলে আরাধ্য তার রুমে চলে গেল। আমি রান্নাঘরে গিয়ে রাতের খাবার রান্না শুরু করলাম, কিন্তু মন অন্যদিকে ছিল। রাতে খাবার সময় রুদ্র বলল, পূর্ণিমা, তোর জন্মদিনে আমি তো কিছুই উপহার দিতে পারিনি। কাল তোর জন্য কিছু কিনে আনব গু। আরাধ্য বলল, বাবা, মা বলেছে সে কিছু চায় না। আমাদের ভালোবাসাই তার কাছে যথেষ্ট। রুদ্র হেসে বলল, আরাধ্য ঠিক বলেছে। তুই মায়ের খুব যত্ন নিস। আমি গর্বিত। খাওয়া শেষে সবাই নিজেদের রুমে চলে গেল। আমি রিমির পড়া দেখে তাকে ঘুম পাড়ালাম। রুদ্র টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 11টা হওয়ার পর আরাধ্য আমার রুমের দরজায় নক করল। মা, ঘুমিয়ে পড়েছ? আমি দরজা খুলে দিলাম। আরাধ্য ঢুকে এসে দরজা বন্ধ করে দিল। মা, আমাদের কথা বলা দরকার। আমি বিছানায় বসলাম আর আরাধ্য আমার সামনে চেয়ারে বসল। আরাধ্য, আমি তোর কথাগুলো নিয়ে ভেবেছি। তুই যা বলছিস সেটা স্বাভাবিক নয় গে। মা, আমি জানি এটা স্বাভাবিক নয়। কিন্তু প্রেম কি কখনো স্বাভাবিক নিয়ম মানে? প্রেম তো হৃদয়ের ব্যাপার গু। আরাধ্য, আমি তোর মা। তুই আমার ছেলে। এটা ভুলে যাস না গি। আরাধ্য উঠে আমার কাছে এসে আমার হাত ধরল। মা, আমি এটা ভুলি নাই। কিন্তু আমি এটাও ভুলতে পারি না যে আমি তোমাকে কত ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে যত্নশীল, সবচেয়ে ভালো মানুষ গো। আমার চোখে জল এসে গেল। আরাধ্য, তুই আমাকে খুব কষ্ট দিচ্ছিস। মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি শুধু তোমাকে খুশি রাখতে চাই। আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। আরাধ্য আমার গালে হাত রাখল। মা, তুমি কি কখনো ভেবেছ যে তুমি শুধু একজন মা নও? তুমি একজন নারীও। আর একজন নারী হিসেবে তোমার নিজের কিছু চাহিদা থাকতে পারে। আমি তার হাত সরিয়ে দিলাম। আরাধ্য, তুই কি বলছিস? মা, আমি দেখেছি কখনো কখনো তুমি খুব একা লাগো। বাবা অফিসের কাজে এত ব্যস্ত থাকে যে তোমার সাথে সময় কাটাতে পারে না। তুমি সারাদিন আমাদের সবার যত্ন নাও, কিন্তু তোমার যত্ন নেওয়ার কেউ নেই গু। এই কথাগুলো শুনে আমার মন খারাপ হয়ে গেল। আসলেই তো, আমি কখনো কখনো খুব একা অনুভব করি। মা, আমি চাই তোমার সব একাকিত্ব দূর করে দিতে। আমি চাই তুমি সবসময় খুশি থাকো গু। আরাধ্য আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি জানি তুমিও আমাকে একটু আলাদাভাবে দেখো। তুমি যখন আমাকে দেখো তখন তোমার চোখে একটা বিশেষ মায়া থাকে। এটা শুধু মায়ের মায়া নয়, এটা একটু আলাদা। আমি মাথা নিচু করে বললাম, আরাধ্য, তুই ভুল বুঝছিস। মা, আমি ভুল বুঝি নাই। গত সপ্তাহে যখন আমি জ্বরে পড়েছিলাম, তুমি সারারাত আমার পাশে বসে আমার কপালে হাত দিয়েছিলে। সেই সময় তোমার চোখে যে ভালোবাসা দেখেছি সেটা শুধু মায়ের ভালোবাসা ছিল না। সেখানে একটা গভীর আবেগ ছিল। আমি আরাধ্যর কথা শুনে আরও বিব্রত হয়ে গেলাম। কারণ সে একদম সত্যি বলছিল। সেদিন রাতে আমি সত্যিই আরাধ্যকে একজন পুরুষ হিসেবে দেখেছিলাম। আরাধ্য, তুই এসব ভাবনা মাথা থেকে বের কর। মা, আমি পারছি না। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তুমি আমার জীবনের অর্থ। আরাধ্য আমার কাছে আরও কাছে এলো। মা, আমি তোমাকে একটা প্রস্তাব দিই। আমরা কয়েকদিনের জন্য একসাথে কোথাও ঘুরতে যাই। শুধু আমরা দুজন। সেখানে গিয়ে আমরা আমাদের মনের কথাগুলো পরিষ্কার করে বলি। না আরাধ্য, এসব সম্ভব নয়। মা, কেন সম্ভব নয়? আমরা মাছেলে হিসেবে ট্রিপে যেতে পারি না? আমি একটু ভাবলাম। আসলে আরাধ্যর সাথে কোথাও যাওয়াটা খারাপ কিছু নয়। হয়তো সেখানে গিয়ে আমি তাকে বুঝাতে পারব। ঠিক আছে, কিন্তু শুধু মাছেলে হিসেবে গি। আরাধ্যর চোখ ঝকঝক করে উঠল। ধন্যবাদ মা। আমি কাল থেকেই প্ল্যান করা শুরু করব। পরদিন সকালে আরাধ্য উৎসাহিত হয়ে আমার কাছে এলো। মা, আমি সিলেটের একটা রিসোর্টে বুকিং দিয়েছি। আমরা আগামী শুক্রবার যাব। রুদ্র বলল, কি ব্যাপার? কোথায় যাচ্ছ? আরাধ্য বলল, বাবা, মায়ের সাথে সিলেটে দুদিনের জন্য যাচ্ছি। মা অনেকদিন ধরে ঘুরতে যেতে চাইছিল।
রুদ্র খুশি হয়ে বলল, খুব ভালো। পূর্ণিমার একটু চেঞ্জ দরকার ছিল। শুক্রবার সকালে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে বসে আরাধ্য বলল, মা, আমি এই ট্রিপের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। কেন? কারণ এখানে আমরা দুজন একা থাকব। কেউ আমাদের বিরক্ত করবে না। আমি একটু অস্বস্তি অনুভব করলাম। আরাধ্য, তুই আবার শুরু করিস না। মা, আমি কিছু শুরু করি নাই। আমি শুধু বলছি যে আমরা একসাথে সময় কাটাব। সিলেট পৌঁছে আমরা রিসর্টে চেক ইন করলাম। আরাধ্য দুটো আলাদা রুম বুক করেছিল। মা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু এলাকাটা দেখে আসি। সন্ধ্যায় আমরা রিসর্টের রেস্তোরাঁও খেতে গেলাম। আরাধ্য আমার জন্য আমার পছন্দের সব খাবার অর্ডার করেছিল। মা, তুমি কেমন লাগছে? ভালো। এই পরিবেশটা সত্যিই সুন্দর। মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি আজ একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি তোমার কাছে আর আমার মনের কথা লুকিয়ে রাখব না। আমি তোমাকে সব কিছু খোলাখুলি বলব। খাওয়া শেষে আমরা রিসর্টের বাগানে হাঁটতে গেলাম। চাঁদের আলো সব কিছু রহস্যময় লাগছিল। আরাধ্য হঠাৎ থেমে আমার দিকে তাকাল। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমার হাত ধরল। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি এই ভুলটা করতে চাই। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমার শরীর কাঁপতে লাগল। আরাধ্য, তুই কি বলছিস? মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার স্বামী হতে চাই। এই কথা শুনে আমি ধাক্কা খেয়ে গেলাম। আরাধ্য, তুই পাগল হয়ে গেছিস। মা, আমি পাগল হয়ে গেছি। তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি। আরাধ্য আমার কাছে আরও কাছে এলো। মা, তুমি জানো না তুমি কত সুন্দর। তুমি জানো না তোমার হাসি কত মায়াবী। তুমি জানো না তোমার গলার স্বর কত মধুর। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু আরাধ্য আমার হাত শক্ত করে ধরে রাখল। মা, আমি জানি তুমি আমাকে একজন পুরুষ হিসেবে দেখো। তোমার চোখে আমি সেটা দেখতে পাই। আরাধ্য, তুই ভুল বুঝছিস। মা, আমি ভুল বুঝি নাই। গত রাতে তুমি আমার রুমে এসেছিলে। আমার কপালে চুমু দিয়েছিলে। সেই চুমুটা একটু বেশি দীর্ঘ ছিল। আমি লজ্জায় মুখ লুকালাম। আসলেই গতরাতে আমি আরাধ্যর রুমে গিয়েছিলাম। তাকে ঘুমের মধ্যে দেখে আমার মন কেমন করেছিল। মা, আমি তোমাকে একটা কথা বলি। আমার এক বন্ধু অক্ষয় আছে। তার সাথে কাল আমার কথা হয়েছিল। সে বলেছিল যে ভারতের অনেক জায়গায় এমন সম্পর্ক আছে। এটা অস্বাভাবিক কিছু নয়। আরাধ্য, তুই কি বলছিস? মা, আমি বলছি যে প্রেম কোনো নিয়ম মানে না। প্রেম যে কারো সাথে হতে পারে। আরাধ্য আমার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে একটা প্রশ্ন করি। তুমি কি আমাকে ভালোবাসো? আমি কিছু বলতে পারলাম না। মা, তুমি কি আমাকে একজন পুরুষ হিসেবে ভালোবাসো? আমার চোখে জল এসে গেল। আরাধ্য, তুই আমাকে খুব কঠিন প্রশ্ন করছিস। মা, আমি কঠিন প্রশ্ন করছি কারণ আমি কঠিন উত্তর চাই। আমি চাই তুমি সৎ থাকো। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আরাধ্য, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এটা ভুল। আরাধ্যর চোখ আনন্দে ঝকঝক করে উঠল। মা, তুমি সত্যি বলেছ? হ্যাঁ, কিন্তু আমি এটা মেনে নিতে পারি না। আরাধ্য আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি মেনে নিতে পারো। আমরা দুজনে একসাথে এটা মেনে নিতে পারি। আমি তার বুকে মুখ রেখে কাঁদতে লাগলাম। আরাধ্য, এটা কত বড় পাপ। মা, এটা পাপ নয়। এটা প্রেম। প্রেম কখনো পাপ হতে পারে না। আরাধ্য আমার চুলে হাত বুলিয়ে দিল। মা, আমি তোমাকে প্রমিস করি। আমি তোমাকে সবসময় খুশি রাখব। তুমি আমার রানী হয়ে থাকবে। আমি তার থেকে একটু দূরে সরে এলাম। আরাধ্য, কিন্তু তোর বাবা, রিমি, সমাজ, সবাই কি বলবে? মা, আমরা সবার সামনে মাছেলে হয়েই থাকব। কিন্তু আমাদের মনে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকব। এটা কিভাবে সম্ভব? আরাধ্য আমার হাত ধরে রিসোর্টের একটা নিরিবিলি জায়গায় নিয়ে গেল। মা, আমি তোমাকে একটা পরিকল্পনা বলি। আমরা একটা বেঞ্চে বসলাম। আরাধ্য বলল, মা, আমি কয়েক মাসের মধ্যে আমার পড়াশোনা শেষ করে চাকরি নেব। তারপর আমি আলাদা একটা বাড়ি কিনব। তুমি আমার সাথে থাকবে। আর তোর বাবা?
বাবাকে আমি বলবো যে আমি তোমার যত্ন নিতে চাই। তোমার বয়স হচ্ছে, তাই আমি তোমাকে নিয়ে থাকতে চাই। আমি ভাবলাম এই পরিকল্পনা শুনতে খুব একটা খারাপ লাগছে না। কিন্তু তারপরেই আমার বিবেক জেগে উঠল। আরাধ্য, এসব সম্ভব নয়। আমরা পারব না। আরাধ্য আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি জানি তুমি ভয় পাচ্ছ। কিন্তু ভয় পেজো না। আমি তোমার পাশে আছি। এই সময় হঠাৎ আমার ফোন বাজল। রুদ্রর কল। হ্যালো পূর্ণিমা, কেমন লাগছে? আরাধ্যর সাথে ভালো সময় কাটাচ্ছ? আমি আরাধ্যর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, খুব ভালো। আরাধ্যকে দাও। আমি ফোনটা আরাধ্যর হাতে দিলাম। আরাধ্য বলল, হ্যাঁ বাবা। হ্যাঁ মা, খুব খুশি। আমরা কাল সকালে ফিরব। ঠিক আছে। ফোন কেটে দিয়ে আরাধ্য বলল, মা, বাবা বলেছে কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? জানি না। বলেনি। আমরা রিসোর্টে ফিরে গেলাম। আমার রুমের সামনে এসে আরাধ্য বলল, মা, আমি তোমার রুমে আসতে পারি? আমি একটু ভাবলাম। তারপর বললাম, আরাধ্য, আমাদের আলাদা রুমে থাকাই ভালো। আরাধ্য একটু হতাশ হল। ঠিক আছে মা। কিন্তু আমি তোমাকে গুড নাইট কিস দিতে পারি? আমি কিছু বলার আগেই আরাধ্য আমার কপালে একটা চুমু দিল। কিন্তু এই চুমুটা একটু বেশি দীর্ঘ ছিল। গুড নাইট মা। স্বপ্নে আমাকে দেখো। রাতে আমি ঘুমাতে পারলাম না। আরাধ্যর কথাগুলো বারবার মনে আসছিল। আমি কি সত্যিই আরাধ্যকে একজন পুরুষ হিসেবে ভালোবাসি? পরদিন সকালে আমরা ঢাকা ফিরলাম। বাড়িতে পৌঁছে দেখি রুদ্র আর রিমি আমাদের জন্য অপেক্ষা করছে। রুদ্র বলল, কেমন ছিল ট্রিপ? আমি বললাম, খুব ভালো। আরাধ্য বলল, বাবা মা খুব খুশি ছিল। রুদ্র বলল, পূর্ণিমা, আমি তোর জন্য একটা সারপ্রাইজ এনেছি। সে একটা গহনার বক্স আমার হাতে দিল। খুলে দেখি একটা সুন্দর হার। এটা তোর জন্মদিনের উপহার। আমি রুদ্রকে ধন্যবাদ দিলাম। কিন্তু মনের মধ্যে একটা অপরাধবোধ কাজ করছিল। সন্ধ্যায় আরাধ্য আমার রুমে এলো। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। কি বলবি? মা, আমি গতকাল যা বলেছিলাম সেটা নিয়ে ভাবছি। আমি জানি তুমি কনফিউজড। হ্যাঁ, আমি খুব কনফিউজড। আরাধ্য আমার পাশে বসে বলল, মা, আমি তোমাকে চাপ দিতে চাই না। তুমি যদি চাও, আমি এই বিষয়ে আর কথা বলবো না। আমি একটু অবাক হলাম। সত্যি? হ্যাঁ, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তুমি আমাকে একটা সুযোগ দিবে। আমাকে প্রমাণ করতে দিবে যে আমি তোমাকে কত ভালোবাসি। কিভাবে? আমি আগামী 1 মাস তোমার সবচেয়ে ভালো ছেলে হয়ে থাকব। তোমার সব কাজে সাহায্য করব। তোমার সব যত্ন নেব। আর 1 মাস পর তুমি যদি মনে করো যে আমি তোমার জন্য সত্যিই ভালো, তাহলে আমার প্রস্তাব নিয়ে ভাববে। আমি ভাবলাম এটা খুব একটা খারাপ প্রস্তাব নয়। ঠিক আছে। পরের 1 মাস আরাধ্য সত্যিই আমার খুব যত্ন নিল। প্রতিদিন সকালে আমার জন্য চা বানিয়ে দিত। আমার সব কাজে সাহায্য করত। আমার জন্য আমার পছন্দের খাবার কিনে আনত। রুদ্র একদিন বলল, আরাধ্য খুব পরিবর্তন হয়েছে। খুব দায়িত্বশীল হয়ে উঠেছে। আমিও লক্ষ্য করছিলাম। আরাধ্য সত্যিই আমার জন্য অনেক কিছু করছিল। 1 মাস পর আরাধ্য আমার কাছে এলো। মা, আমার প্রমিস পূর্ণ হল। এখন তুমি কি ভাবো? আমি সততার সাথে বললাম, আরাধ্য, তুই সত্যিই অনেক যত্ন নিয়েছিস। তাহলে তুমি আমার প্রস্তাব নিয়ে ভাববে? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আরাধ্য, আমি ভেবেছি। কিন্তু এটা সম্ভব নয়। আরাধ্য একটু দুঃখ পেল। কেন মা? কারণ আমাদের সমাজ এটা মেনে নেবে না। আর তোর বাবা, রিমি, সবার কথা ভাবতে হবে। আরাধ্য চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, মা, আমি তোমার সিদ্ধান্ত মেনে নিচ্ছি। আমি একটু অবাক হলাম। সত্যি? হ্যাঁ, কিন্তু আমি তোমাকে ভালোবাসা ছাড়ব না। আমি সবসময় তোমার সবচেয়ে ভালো ছেলে হয়ে থাকব। এরপর থেকে আরাধ্য আর আমার সাথে সেই বিষয়ে কথা বলল না। কিন্তু তার আচরণ থেকে বোঝা যেত যে সে আমাকে এখনও সেইভাবেই ভালোবাসে। একদিন রাতে রুদ্র আমাকে বলল, পূর্ণিমা, আমি লক্ষ্য করেছি তুমি কেমন যেন অন্যমনস্ক থাকো। কোনো সমস্যা আছে? আমি বললাম, না, কোনো সমস্যা নেই। তুমি কি আরাধ্যর কোনো ব্যাপারে চিন্তিত? আমার হৃদয় কেঁপে উঠল। কেন? আরাধ্যর কি হয়েছে? না, আরাধ্যর কিছু হয়নি।
কিন্তু আমি দেখেছি সে তোর খুব যত্ন নেয়া। এটা ভালো। কিন্তু কখনো কখনো মনে হয় সে তোর ব্যাপারে একটু বেশি পজেসিভ। আমি ঘাবড়ে গেলাম। মানে? মানে হলো কয়েকদিন আগে আমাদের পাড়ার করিম চাচা তোমার প্রশংসা করছিল। বলছিল তুমি কত সুন্দর, কত ভালো। আরাধ্য সেটা শুনে একটু রেগে গিয়েছিল উ। আমি বুঝতে পারলাম আরাধ্য আমার জন্য ঈর্ষান্বিত হয়েছিল। আর একদিন তোমার কলেজের বন্ধু রিনা এসেছিল। সে বলছিল তার স্বামী তোমাকে দেখে বলেছিল যে তুমি এখনো অনেক সুন্দর আছো। আরাধ্য সেটা শুনে মুখ কালো করে রেখেছিল উ। আমি বুঝতে পারলাম রুদ্র আরাধ্যর আচরণ লক্ষ্য করছে। আমি বললাম হয়তো সে আমার জন্য একটু বেশি যত্নশীল উ। হয়তো। কিন্তু তুমি তাকে একটু বুঝিয়ে বলো যে এত পজেসিভ হওয়া ভালো না গি। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। পরদিন আমি আরাধ্যকে ডেকে বললাম, আরাধ্য, তোর বাবা বলছিল তুই আমার ব্যাপারে একটু বেশি পজেসিভ গো। আরাধ্য বলল, বাবা কি বলেছে? আমি রুদ্রের কথাগুলো বললাম। আরাধ্য হেসে বলল, মা আমি পজেসিভ। কারণ তুমি আমার। আমি চাই না অন্য কেউ তোমাকে নিয়ে ভাবুক গ। আরাধ্য, তুই এভাবে বলিস না গি। মা আমি এভাবেই বলবো। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ গ। আমি বুঝতে পারলাম আরাধ্যর মনের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কয়েক মাস পর আরাধ্য তার পড়াশোনা শেষ করে একটা ভালো কোম্পানিতে চাকরি পেল। সে খুব খুশি ছিল। একদিন সে আমাকে বলল, মা আমি এখন চাকরি পেয়ে গেছি। আমি আমার পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে পারি উ। কি পরিকল্পনা? আমি একটা নিজস্ব বাড়ি কিনব। তুমি আমার সাথে থাকবে গি। আরাধ্য, তুই আবার সেই কথা বলছিস? মা আমি সেই কথা ছাড়তে পারি না। আমি তোমাকে আমার স্ত্রী বানাতে চাই উ। আমি আরাধ্যকে থামিয়ে দিলাম। আরাধ্য, তুই প্রমিস করেছিলি আর এসব নিয়ে কথা বলবি না গি। মা